ছেড়ে আসুন জীবনের সব ঝুট ঝামেলা। ওয়েলকাম টু খোলা হাওয়া। এক্সেলেন্ট। গত কয়েক মাসের ভেতর আমাদের জীবনের হাওয়া বদল ঘটেছে একাধিকবার। সেই গল্প আমাদের আগের ভিডিওগুলোর মাধ্যমেই আপনাদের সাথে ভাগ করেছি। বাড়ি ফিরেও টুনটুনির বাসা বাঁধলাম দেশের আরেক প্রান্তে। রয়ে গেলাম সেই প্রবাসী হয়েই। নিজেদের জগৎকে এক ধাক্কায় পাল্টে ফেলার পর বেশ কিছুদিন অনেক রকমের প্রশ্ন, দ্বিধা আর পরিবর্তনের সম্মুখীন হলাম। আর অভ্যাসগতভাবেই সেই নতুন জীবনের দৈনন্দিন চাওয়া পাওয়া, সুবিধে অসুবিধে সব দাঁড়িপাল্লায় মাপতে শুরু করলাম। আপনাদের সামনে এই গল্পটা নিয়ে আসতেও অনেকটা সময় নিয়ে ফেললাম, যার জন্য ক্ষমাও চেয়েছি আপনাদের কাছে। কিন্তু সময় বুঝিয়ে দিল বেশ কিছু জিনিস দূরে ছেড়ে অনেক কিছুর কাছাকাছি এসেছি। বড় আশা নিয়ে ভালোবাসা পেতেই তো ফিরেছি। কিন্তু গল্পটা ইচ্ছেমতি নদীর তীরে পৌঁছানোর আগে একটি সমস্যা ছিল। কলকাতা থেকে অনেকের কাছে এটা একটা উইকেন্ড ডেস্টিনেশন হলেও আমাদের কাছে এটা মিনিমাম 4-5 দিনের গল্প ছিল। দেশের এক প্রান্তে উত্তর রাজস্থানের একটি ছোট্ট টাউন থেকে দেশের আরেক প্রান্তে যেতে হতো। যাতায়াতের সবথেকে গতিশীল মাধ্যম ব্যবহার করলেও প্লেনে করে কলকাতা পৌঁছাতেই লেগে যাবে 8 থেকে 9 ঘন্টা। চলুন, অনেকটা রাস্তা, অনেকগুলো মাধ্যম, কিন্তু গন্তব্য একটা। শুরু করতে চলেছি এমন একটি গল্প যেখানে আমরা ফিরে পাবো অনেক পুরনো স্মৃতি ফেরত। ওয়াকে অ্যাডভেঞ্চার প্রেজেন্টস আ ভ্যাকেশন উইথ আওয়ার ফ্যামিলি ইন খোলা হাওয়া রিসর্ট। কিন্তু এর আগে আমরা বিদেশ থেকে যতবারই বাড়ি ফিরতাম পুজোর সময়তেই আসতাম। তাই এইবারেও সময় আর পরিস্থিতি একরকম না থাকলেও আমাদের স্মৃতি কোথায় যেন আটকে পড়েছিল। এটা পুজোর সময় না হলেও আমাদের উত্তেজনা একই রকম ছিল। গল্পের শুরু আমাদের রাজস্থানের সেই নতুন বাড়ি থেকে, যেটা আপনারা কয়েকটা ভিডিও আগেই দেখেছেন। তখন রাজস্থানে পুরোপুরি গরম পড়েনি, বলা যায় শীতকাল থেকে গরমকালের ট্রানজিশনের সময়টা। চলো আমার বাড়ি যাই। উইকেন্ড আর কয়েকটা ছুটি মিলিয়ে 4 থেকে 5 দিন পাচ্ছিলাম হাতে। যেখানে আমরা এক সময়তে বছরে শুধু একবার কলকাতা যাওয়ার সুযোগ পেতাম, সেটা এখন কোনো ব্যাপারই না। সময় আর ইচ্ছে থাকলেই যাওয়া যায়। সেই সুযোগই নেওয়ার চেষ্টায় ছিলাম আমরা। একটা সিমিলারিটি আছে আমাদের যাওয়াতে। যখন ইন্ডিয়া আসতাম তখন আমেরিকার ক্যাপিটাল থেকে কলকাতা আসতাম, এখন আবার কলকাতা যাচ্ছি, ইন্ডিয়ার ক্যাপিটাল থেকে কলকাতা যাব। তা আমরা রাজধানীর আশেপাশেই রয়েছি, রাজধানী ছাড়া কথা বলি না আমরা। কিন্তু ইচ্ছে থাকলেও শীতকালে একটি বড় সমস্যা ছিল। ভারতের পশ্চিম থেকে পূর্ব দিকে যেতে হলে অপশন মেনলি দুটো, ট্রেন বা ফ্লাইট। বাসে করে যাওয়ার কোনো গল্প নেই। আমাদের এই ছোট্ট টাউন থেকে ট্রেন সব থেকে সহজ পথ হলেও এই শীতকালে এক্সট্রিম কুয়াশার জন্যে দিল্লি হয়ে যাওয়ার প্রত্যেকটি ট্রেন অত্যন্ত ডিলে হয়ে যায়, এবং হাতে সময় কম থাকলে সেই অপশানটা নেই বললেই চলে। তাই যেতে হবে প্লেনে করেই। এবার সব থেকে কাছের এয়ারপোর্ট হলো আমাদের দেশের রাজধানী দিল্লি এয়ারপোর্ট। সেটাও পৌঁছাতে গাড়ি করে লাগে মোটামুটি 5 ঘন্টার মতন। তাই দেশে ফিরে এলেও এই ট্রাভেল টাইম সেইভাবে কমেনি। তাও বলবো খরচা অনেকটা কম, আর 2 দিনের জায়গায় এখন লাগে মাত্র অর্ধেক দিনের মতন। গাড়িতে রাজস্থানের বেশ কয়েকটা গ্রাম দেখতে দেখতে যাচ্ছিলাম, যেগুলো বাংলার কোনো গ্রাম থেকে একটু হলেও আলাদা। এইখানে আবহাওয়া আলাদা, তাই চাষবাসও আলাদা, লোকজনের থাকার ধরনও আলাদা।
অনেক দিন পরে আমি গাড়ির ব্যাক সিটে ছিলাম। স্টিয়ারিংটা হাতে ছিল না বলে সুস্মিতাকে আর বিরক্ত না করে নিজেই সিনসিনারি ক্যামেরায় বন্দি করতে করতে যাচ্ছিলাম। মোটামুটি 4 ঘন্টা গাড়িতে কন্টিনিউয়াস বসে থাকার পর যখনই চারিদিকটা আবছা হয়ে যেতে দেখা যায়, বোঝা যায় যে এবার গ্রাম ছেড়ে শহরের দিকে ঢুকতে চলেছি। প্রথমে আসে গুরগাঁও, তারপর আসে দিল্লি। পরিবেশটা শুধুই ধোঁয়া আর ধোঁয়া, বিল্ডিংগুলো অবধি ঠিকভাবে দেখা যায় না। তা যাই হোক, এই এয়ার কোয়ালিটির গল্প আগের ভিডিওতেও করেছি, তাই আর রিপিট করে লাভ নেই। মাঝপথে আমরা এক জায়গায় খেতে দাঁড়ালাম। অনেকক্ষণ গাড়িতে বসে থাকার জন্যে খিদেও পেয়েছিল প্রচুর। খাওয়ার এই জায়গা থেকে এয়ারপোর্ট খুব একটা দূরে ছিল না। পৌঁছাতে গিয়ে সন্ধে হয়ে যায়। তবে একটা জিনিস তো বলাই হয়নি, আমাদের এই যাত্রায় আমাদের এক বন্ধু ছিল কেরালা থেকে। ওর সাথে প্রচুর গল্প করতে করতে এলাম বলে এতটা রাস্তা কিছু মনেই হলো না। খুব কম দিনের মধ্যেই বেশ ভালো বন্ধুত্ব হয়েছে। গল্প করতে শুরু করলে টপিকের অভাব হয় না আমাদের। তবে ওর কেরালার ফ্লাইট আর আমাদের কলকাতার ফ্লাইট সেম টার্মিনাল থেকে ছিল না। আমাদের ছিল টার্মিনাল 3, তো ওর ছিল টার্মিনাল 2, এবং দুটোই একে অপর থেকে একটু হলেও দূরে। তাই ওকে গুড বাই বলে আমরা নেমে পড়লাম আমাদের নির্দিষ্ট টার্মিনালে। এইখানে বলে দিতে চাই যে দিল্লি এয়ারপোর্ট কনফিউজিং হতে পারে। টিকিটে টার্মিনাল নাম্বারটা লেখা থাকে 1, 2 বা 3, সেটা আগে থেকে চেক করে নিলে সুবিধা হয়। চলুন এবার এয়ারপোর্টের ভেতরে ঢুকি। বহু বছর পর আমরা দুজনেই এই এয়ারপোর্টে এসেছি। যখন আমরা আমেরিকায় যাতায়াত করতাম, একবারও দিল্লি হয়ে যাওয়ার বা ফেরার দরকার পড়েনি। বেশিরভাগ সময়তেই আমরা এতিহাদ এয়ারলাইন্স ব্যবহার করতাম বলে কলকাতা থেকেই আবুধাবি হয়ে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি পৌঁছে যেতাম। এই দিল্লি এয়ারপোর্টে ক্যামেরা নিয়ে ঢুকলাম প্রথমবার। আর ইন্টারন্যাশনাল দিকে না, যাচ্ছি ডোমেস্টিক। অনেক কিছু পাল্টে গেছে, অনেক কিছু আধুনিক আর নতুন হয়ে এসেছে। যা সান ফ্রান্সিসকো এয়ারপোর্টে প্রথমবার দেখেছিলাম, সেটাই দিল্লি এয়ারপোর্টেও দেখতে পেলাম। ব্যাপারটা হলো এই সেলফ কিয়স্ক ব্যবহার করে সেলফ ব্যাকড্রপের সুবিধাটা নেওয়া, যা বিদেশেও ব্যবহার করিনি, নিজের দেশে ব্যবহার করছিলাম প্রথমবার। গর্ব আর সেলফ ডাউট দুটোই ছিল। প্রথম একটু খাবি খেলাম ঠিকই, কিন্তু একটু ধৈর্য ধরে এয়ারপোর্ট কর্মচারীদের থেকে ব্যাপারটা বুঝে নিজেরাই করতে পারলাম। ফ্যাসিলিটিটা দারুণ, এবং এর জন্য কোনো লাইন বা কারোর উপর ডিপেন্ড করার দরকার পড়ে না। টেক অফ করতে এখনও কিছুটা দেরি আছে, কিন্তু তার আগে স্পেশালি আমার একটি ঝামেলা ছিল। সিকিউরিটি চেকের সময় আমাকে ব্যাগ থেকে বের করতে হয় আমার প্রত্যেকটি ইকুইপমেন্ট। যারাই এইসব নিয়ে ট্রাভেল করে তারা হয়তো বুঝতে পারছে যে এটা কতটা সময় সাপেক্ষ একটি ব্যাপার। ফ্লাইটের টাইম যতই এগিয়ে আসে, এই ব্যাগ গোছানো ব্যাপারটা একটা টেনশনের কারণ হয়ে দাঁড়ায়। কিছু করারও নেই, এর থেকে পালানোর কোনো উপায় নেই। তাও হাতে সময় নিয়ে বেরিয়েছিলাম বলে সুষ্ঠুভাবে আমাদের গেটের সামনে এসে পৌঁছাতে পারলাম। তবে ট্রেনের মতনই দিল্লিতে শীতের সময় ফ্লাইট ডিলে হওয়ারও সমস্যা থাকে ভিজিবিলিটির কারণে। তার ওপর সেই সময় চলছিল ইন্ডিগো ফ্লাইট ক্যান্সেলেশনের ঝামেলা, তাই আমরা দাম বেশি পড়লেও এয়ার ইন্ডিয়া বুক করেছিলাম। তাতেও শান্তি ছিল না, চোখের সামনে দুটো ফ্লাইট ক্যান্সেল হতে দেখছিলাম। যতক্ষণ না বোর্ডিংয়ের অ্যানাউন্সমেন্ট হচ্ছে, কলকাতা যেতে পারবো কি না শিওর ছিলাম না। We are now inviting those passengers to begin boarding at this time. Please have your boarding pass and identification ready. Ladies and gentlemen, boarding complete.
May we have your attention please? आपकी सुरक्षा के लिए DGCA नियमों के अनुसार एयरक्राफ्ट में इलेक्ट्रॉनिक सिगरेट इस्तेमाल या चार्ज करना सख्त मना है। आपके सहयोग के लिए धन्यवाद। In the interest of your safety, DGCA mandates prohibition of usage and charging of electronic cigarettes on board. Thank you for your cooperation. যেই সময় অনেকের কপাল খারাপ ছিল, আমাদের তেমন ভুগতে হলো না। ফ্লাইটটা হাফ অ্যান আওয়ার ডিলে হলেও কলকাতা যে পৌঁছাবো সেটাই তখন আমাদের জন্য যথেষ্ট ছিল। এয়ার ইন্ডিয়া ফ্লাইট নেওয়ার একটি মস্ত বড় সুবিধা হলো টিকিটের সাথেই খাওয়া দাওয়া। দিব্যি খেতে খেতে কলকাতার দিকে এগোচ্ছিলাম। এই ফ্লাইটে বসতেই অনেকগুলো স্মৃতি ফেরত এলো। যখন আমাদের এই একভাবে 12 থেকে 13 ঘন্টা টানা বসে থাকতে হতো, সেই সময়গুলো মনে পড়ছিল যখন আমরা ওয়াশিংটন ডিসি থেকে কলকাতা ফিরতাম। সেই শাস্তি থেকে আমরা এখন মুক্তি পেয়ে গেছিলাম। দিল্লি থেকে কলকাতার যাত্রা মাত্র 2.5 ঘন্টার ব্যাপার ছিল। এই যদি পৃথিবী এপার ওপার করার অভিজ্ঞতা না থাকতো, তাহলে রাজস্থান থেকে কলকাতার ডিস্টেন্সটাও কতই না দূরে মনে হতো। কারোর কাছে এই ডিস্টেন্সটা অনেক মনে হতে পারে, কিন্তু আমাদের কাছে দেশের আরেক প্রান্ত থেকে যাত্রাটাও খুব কাছেরই মনে হয়েছে, যেন পাশের পাড়া থেকে ফিরছি। সবটাই একটি পার্সোনাল পার্সপেক্টিভের মতন, যেটা মানুষ অনুযায়ী আলাদা আলাদা হতে বাধ্য। তবে এই ফ্লাইটের মধ্যেও একটা জিনিস নতুন পেলাম, সেটা হলো ওয়াইফাই আর এই এন্টারটেনমেন্ট সিস্টেমের ব্যবস্থা। এখন আর ডোমেস্টিক ফ্লাইটেও সময় কাটানো তেমন কিছু বড় ব্যাপার ছিল না। দেখতে দেখতে আমরা কলকাতায় পৌঁছে গেলাম। Welcome to Kolkata. Handheld electronics may now be switched on. দূরে বা কাছে যেখান থেকে ফিরি না কেন, যেই শহরে বাড়ি সেখানে পৌঁছানোর পরেই মুখের মধ্যে এই হাসিটা একই রকম রয়ে যায়। এর আগে বিদেশ থেকেও ফিরে যেমন লাগতো, এই ডোমেস্টিক যাত্রাতেও অনুভূতিটা একই রকম। ছোট থেকে বড় হওয়ার পরিচিত পরিবেশ হয়তো এমনই প্রভাব ফেলে মনের মধ্যে, যে আমরা আমাদের দৈনন্দিন জীবনের সব মানসিক চাপ, উত্তেজনা বা দুশ্চিন্তা ভুলে যাই। এটাই আমাদের সৌভাগ্য যে কলকাতা আমাদের কাছে শুধুই বাড়ি, কর্মক্ষেত্র নয়। আমাদের ফ্লাইটটা পৌঁছালো রাত 12টার সময়। এই দেখ তো উবার কত? এই 840। আমার কিন্তু জিজ্ঞেস করবে কোথা থেকে বেরোবো। হ্যাঁ, তো 3A বল, 3A। এবার শুধু অপেক্ষা ছিল পরের দিন সকালে, সবাইকে নিয়ে কিছু অমূল্য মুহূর্ত ফিরে পাওয়ার অপেক্ষা। সকাল সকাল আমরা বেশি সময় নষ্ট করিনি। অল্প কিছু ব্রেকফাস্ট করে রেডি হয়েই বেরিয়ে পড়লাম রাস্তায়। আমাদের গন্তব্য অবধি যাওয়ার জন্যে অনেকগুলো উপায় আছে। কেউ ট্রেনে করে যায়, তো কেউ গাড়ি নিয়ে। আমাদের সঙ্গে ছিল বাবা মারা, তাদেরকে নিয়ে ট্রেনে করে যাওয়াটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হতো। চলো, গাড়ির মধ্যে এক গাদা মশা ঢুকে গেছে। তাই গাড়িটাই সঠিক মাধ্যম ছিল। এবার আমাকে আর ব্যাকসিটে বসলে চলতো না, সামনে স্টিয়ারিংটা ধরতেই হতো। আমার মাকে পাশে বসিয়ে সুস্মিতাকে দুই বাবার সাথে পেছনের সিটে অ্যাডজাস্ট করালাম, আর অ্যাক্সিলারেটর দাবিয়ে এগিয়ে পড়লাম গন্তব্যের দিকে। যেই জায়গাটায় যাব আমরা, সেটা আজ আপনাদের কাছে আর নতুন কিছু নেই। বেশ কিছু জনপ্রিয় বাঙালি ইউটিউবারদের চ্যানেলে আপনারা এই জায়গাটা আগেও দেখেছেন। আজ আমাদের সঙ্গে যাবেন। জায়গাটা এক হলো, সবার গল্প যে এক হবে তার কোনো মানে নেই। দেখতে পরিচিত মনে হলো, সবার অভিজ্ঞতা যে একরকম হবে তার কোনো যুক্তি নেই। আজ আমরা আপনাদের সাথে এমন কিছু মুহূর্ত ভাগ করে নেব যা আমাদের কাছে অমূল্য। যাদের হাত ধরে আমরা দেশ বিদেশ ঘুরতে শিখেছি, আজ তাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছিলাম আমরা।
ভালো চাটা ভালো। হ্যাঁ ভালো ভালো চাটা ভালো। হ্যাঁ কত আধ ঘন্টা ধরে চা বানানো হয়েছে। মোটেই না, কিন্তু খুব ভালো হয়েছে তো। বাসন্তী হাইওয়ে দিয়ে হয়ে প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা লাগলো খোলা হাওয়া রিসোর্ট পৌঁছাতে। কলকাতার হট্টগোল থেকে মাত্র 70 কিলোমিটার দূরে হাসনাবাদ বলে একটি গ্রামে নিরিবিলির মধ্যে একটি জায়গা। রিসোর্টের নামটা লোকেশনের সাথে একেবারে মিলে যায়। পৌঁছানোর সাথে সাথেই লাঞ্চের ব্যবস্থা ছিল, কিন্তু সেটা কোনো ডাইনিং রুমে না, ইচ্ছেমতি নদীর মাঝখানে একটি লঞ্চের মধ্যে। চলুন সঙ্গে। লাল জায়গাটা পা দেবেন না, লালটাই পা দিও না। পুজো করে ওই জায়গাটা। ওটা এদিক ছেড়ে দিলে জায়গাটা লাল জায়গাটায় পা দেবে না। হ্যাঁ ঠিক আছে। এবার বুঝে গেছি। ভগবান না মাকে যেতে দেবে। হ্যাঁ মা দাও। এবার উপরে বাঁধো। হবে ধরবো। আর ফোন করে বলি ওরে ও পরাণ বন্ধু আমার, পরাণ রে ঢেউয়ে ঢেউয়ে খবর দিলাম ভাই, ঢেউ বাইয়া আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধিয়ায় রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে, কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে, সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তড়ি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধিয়ায় রে, চাহে মেঘা ছায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, পানসা জলে যাই ভাসাইয়া সাগরের বানে, পানসা জলে যাই ভাসাইয়া। নদীর এক পারে ভারত আর আরেক পারে বাংলাদেশ, আর মাঝে ছিলাম আমরা। মানুষ যে বিভাজনটা বোঝে সেটাই জল আর এই বাতাস বোঝে না। বোঝে না এই বৃহৎ প্রকৃতি, যার মাঝখানে যে আমরা খুবই ক্ষুদ্র। আমাদের রাগ বিদ্বেষ সুখ দুঃখ আনন্দ আফসোস নিয়েই আমরা ব্যস্ত। নিজেদের যেন তখন পিঁপড়ের মতন ছোট মনে হলো। যাই হোক,
এই অনুভূতির সাথেই বেলা দুপুর থেকে গড়িয়ে বিকেল হয়ে এলো, আর শেষমেশ আমরা রিসর্টে আমাদের রুমগুলো পেলাম। ছোটবেলাতে তখন ঠাম্মাই ধুনো দিত, ঠাকুরের কাছেও দিত, দিয়ে নিজের ঘরটাতেও দিত। আমাদের বাড়িতে সবাই সন্ধ্যা হলে ধুলো দিত। হ্যাঁ, ধুলোটা দিলে গন্ধটা খুব সুন্দর। পোকামাকড় থাকে না, সেই হচ্ছে হেসেল। ও আচ্ছা, হ্যাংলা হেসেল। রান্না হচ্ছে। ও রান্না হচ্ছে। তার জন্য বোধহয় চাউমিন রান্না হচ্ছে। আর এটা হচ্ছে ডাইনিং হল। ডাইনিং হল ভেরি নাইস। রেডি নাই, মানে আমার শুধু ভালো লাগছে যে কি এই বাগানটা করা। হ্যাঁ, বাগান না, মানে সামনে এই গাছ লাগানো। কয়েক বছর আগে থেকে 2-3 বছর আগে আমি এরকম ধরনের জিনিসে খুব পছন্দ। If you want to invest anywhere, এদিকটা ভালো। we should do it like this, environment friendly resort come. বেশ কিছু মাস পুরনো জগৎ ছেড়ে আসার যে টানাপোড়েনে ফেসেছিলাম আমরা, সেই দ্বিধা এবার আস্তে আস্তে সরতে শুরু করছিল। আপনজনদের সাথে প্রতিটি মুহূর্ত আমাদের চোখের সামনে ছবিটা পরিষ্কার করে তুলছিল। পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা কোনো মানচিত্রে নেই, তা আছে শুধু প্রিয় মানুষদের সান্নিধ্যে। এতেই আমাদের তৃপ্তি, দেশে ফিরে আসার সেরা প্রাপ্তি। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे इन धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे, तू साथ तो है ना, मेरे शक ये तेरे हवाले बेपनाह, तुझसे ही तो है मेरे दिल की दास्तां, तुझसे ही सारे वास्ता। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। তাহলে কি দেখলেন? এই খোলা হাওয়া রিসোর্টে পয়সা দিয়ে দুটো রাতের জন্য শুধু দুটো রুম কিনিনি, কিনেছি কিছুটা সময়, আপনজনদের সাথে অমূল্য কিছু সময়। আজকালকার জীবনে যেটা পাওয়াটাই খুব মুশকিল। একটা প্রোডাক্টিভ ডে বলতে আমরা শুধুই কাজ বুঝি, কাজ না করতে পারলে ভাবি দিনটাই বেকার গেল। কিন্তু এই জিনিসগুলো, এগুলোর কি কোনো গুরুত্ব নেই? এই হাসি আড্ডা, পুরনো মানুষগুলোর সাথে পুরনো কিছু গল্প আর বেশ কিছু আলোচনা, এইগুলো কি আর প্রোডাক্টিভিটির পর্যায়ে পড়ে না? ভেবে দেখবেন,
বাড়ির এই মানুষগুলোকে আমরা চিরকাল বলে আসি তারা বুঝে নেবে। আমরা খুব ব্যস্ত, তারা বুঝে নেবে। আমাদের কাজের খুব চাপ, তারা বুঝে নেবে। আমাদের কাছে সময় নেই, তারা বুঝে নেবে। হ্যাঁ ঠিকই, তারা বুঝে তো নেবে, কিন্তু তা বলে কি এরকম কোয়ালিটি কিছু সময় বের করা কি খুব কঠিন? ছোটোবেলা থেকেই আমরা আমাদের ইমোশন এক্সপ্রেস করতে ভয় পাই। হয়তো এক্সপ্রেস করলে নিজেদের ভালনারেবল মনে হয় অন্যরা তার অ্যাডভান্টেজ নেবে। ভালোবাসা প্রকাশ করলে কি ন্যাকা ভাববে? আরে ধুর মশাই, অচেনা মানুষ কি ভাববে সেটা নিয়ে বসে থাকলে নিজেদের মানুষগুলোর মনের অবস্থা কে দেখবে? এরকম মাত্র 2 দিন কাটাতে পারলে আমাদের সব হিসেব মিলে যায়। দেশে ফিরে আসার প্রত্যেকটি সিদ্ধান্ত সার্থক মনে হয়। এছাড়াও আরও অনেক অনুভূতি আছে যেগুলো ভাষায় বোঝাতে হয়তো আমরা পারিনি, সেই ক্ষমতাই আমাদের নেই। তাই শেষমেশ এটাই বলবো, ফিউ থিংস আর বেস্ট ওয়েন লেফট আনসেড। ফর এভরিথিং এলস আগে ছিল মাস্টার কার্ড আর এখন আছে ইউপিআই। আমাদের এই গল্প এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো দিক্কত না থাকে তাহলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যাদের কাছে সময়ের অভাব তাদের সাথে পারলে শেয়ার করবেন। আমরা পরের গল্পটা নিয়ে আসতে আর বেশি দেরি করব না, কথা দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে নিজেদের মানুষগুলোর জন্য একটু সময় বের করার চেষ্টা করবেন। গুড বাই।